বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল অর্থাৎ জামাত ইসলাম, যাদেরকে জনগণ গুপ্ত পরিচয় চেনে, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, তাদেরকে কেউ আপনারা ভোট দেবেন না। এরপর জানাবো, বিএনপি এখন ব্যর্থ হয়ে জামাতের উপর সাইবার আক্রমণ শুরু করেছে বলেন গোলাম পরোয়ার। সব দিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামাত ইসলামের উপর সাইবার আক্রমণ শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামাত ইসলামের জনসমাবেশে তিনি এমন মন্তব্য করেন। এদিকে রাষ্ট্রপতির সঙ্গে আমান আজমি সাক্ষাৎ দিলেন বই উপহার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, যিনি দীর্ঘদিন ধরে আয়নাঘরে বন্দী ছিলেন। এ সময় তিনি নিজের লেখা বিভীষিকাময় আয়নাঘর এবং তার বাবা গোলাম আজমের লেখা আত্মজীবনী বইটির 9 খণ্ড রাষ্ট্রপতিকে উপহার দিয়েছেন। রাষ্ট্রপতিও স্বপ্রণোদিত হয়ে বইগুলো গ্রহণ করেছেন। এবারে জানাবো, প্রতারক চক্রের ফোন কলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান। বিভিন্ন জায়গায় যারা নির্বাচনের প্রার্থী রয়েছেন তাদেরকে বেনামি বিভিন্ন টেলিফোন নাম্বার থেকে কল করা হচ্ছে এবং তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এখান থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য এসব অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে আপনারা রিসিভ করবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এবং সর্বশেষ জানাবো, রাজস্ব কর্মকর্তার লাশ ফেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা। নওগাঁ হাসপাতালে রাজস্ব কর্মকর্তার মরদেহ ফেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা। নওগাঁয় জুনায়েদ নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ ভোর 5টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী টেলিম্যান বাপ্পি জানান, ভোরের দিকে একটি পিকআপ ভ্যানে করে দুই ব্যক্তি হাসপাতালে জরুরি বিভাগের সামনে এসে মরদেহটি গাড়ি থেকে নামিয়ে রেখে পালিয়ে যায়। সময় পেছন দিকে থাকা তাদের ডাকলেও তারা কোনো কথা না শুনে দ্রুত সেখান থেকে পালিয়ে গেছে। তিনি আরো জানান, পরে মরদেহটি ট্রলিতে করে জরুরি বিভাগে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম পরিচয় নিশ্চিত করেছে নওগাঁ কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ। তিনি জানান, নিহত জুনায়েদের বাড়ি পিরোজপুর জেলার বলিহারি গ্রামে। তার বাবার নাম মঞ্জুরুল হক। জুনায়েদ ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা। নিহতের বয়স 37। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল অর্থাৎ জামাত ইসলাম, যাদের জনগণ গুপ্ত পরিচয় চেনে, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। যে দলের নেতারা মা বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে মানুষের আত্মমর্যাদা আশা করা যায় না। আজ বরিশালে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি
এসব কথা বলেছেন তারেক রহমান। বলেন, বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে। আগামী 12 তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। বরিশালের সমস্যাগুলোর বিষয় তিনি বলেন, বরিশালে নদী ভাঙ্গন সব থেকে বড় সমস্যা। বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, অনেক কাজ রয়ে গেছে। এই কাজগুলো করতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরো বলেন, অনেক কাজ বিএনপির আমলে শুরু হয়েছিল যা শেষ করা যায়নি। অনেক কাজ জমে গেছে, সমাধান করতে হবে। বিএনপি জয়ী হলে এসব সমস্যার সমাধানে কাজ করতে হবে। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, নারীদের ঘরে বন্দি রেখে দেশকে সামনে নেওয়া যাবে না। যারা নারীদেরকে বন্দি রেখে তারপর দেশটাকে এগিয়ে নেওয়ার মিথ্যা বুলি দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সংগ্রাম চলছে এবং চলবে বলে জানিয়েছেন তিনি। তারেক রহমান আরো বলেছেন, আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি চলমান রয়েছে। আমরা আশা করছি এবারে জাতীয় সংসদ নির্বাচনটা হতে হবে সবথেকে ভালো মানের এবং সুন্দর একটি নির্বাচন। সেই নির্বাচনটা আমরা করব এবং আপনাদের সবার কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করতে সর্বোচ্চ সহযোগিতা করুন। তাহলে আপনাদেরকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মতো বিভিন্ন বিষয়গুলো আপনাদেরকে দেওয়া হবে। বিএনপি ব্যর্থ হয়ে জামাতের উপর সাইবার আক্রমণ শুরু করেছে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশের বর্তমান যে কন্ডিশন রয়েছে তাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে হেরে যাবে বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলাম। কারণ দৈনিক ইত্তেফাক এর একটি জরিপ থেকে দেখা গেছে বাংলাদেশ জামাত ইসলাম জয়লাভ করবে প্রায় ৭৮% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। পাশাপাশি বিএনপিকে দিয়েছে মাত্র ১২% মানুষ ভোট। এমনিভাবে বাংলাদেশের প্রায় সব কিছুতেই দেখা যাচ্ছে যে জামাত ইসলাম অনেকভাবে এগিয়ে রয়েছে। এসব জনপ্রিয়তা তারেক রহমান দেশে আসার পর সহ্য করতে পারছেন না। সেজন্য তিনি বাধ্য হয়ে ভারতের ম্যালওয়্যার ব্যবহার করে তারপর জামাত ইসলামের আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয় এবং এক্স অ্যাকাউন্টটি হ্যাক করার পর জামাত ইসলামের আমিরের ওই আইডিতেই একটি ভিডিওকে বাংলায় ডাবিং করে সেখানে মেয়েদেরকে চরম ভাষায় গালিগালাজ করা হয় এমন একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওর ব্যাপারটি জনগণ জানার আগেই বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল দিতে রাস্তায় নেমে যায়। এজন্য প্রশ্ন রয়ে যায়, তাহলে এত তাড়াতাড়ি বিএনপির এই নেতাকর্মীরা পোস্টটি পেল কোথায়? পাশাপাশি এখন সেই পোস্ট যে ব্যক্তি করেছে উক্ত ব্যক্তিকে আজ ডিবি রাতেই গ্রেপ্তার করেছে। এরপরও বিএনপি কিভাবে বলে যে পোস্টটি আসলে জামাতের আমিরেরই করা? পোস্টটি হচ্ছে হ্যাক করার পর জামাতের আমিরের আইডি থেকে বিএনপির সন্ত্রাসীরাই করেছে এবং তারা তাদের জামাত ইসলামের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে তারা এখন এমন প্রতারণার আশ্রয় নিচ্ছে এবং জামাতের আমিরের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে। রাষ্ট্রপতির সঙ্গে আমান আজমির সাক্ষাৎ দিলেন বই উপহার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। আজ ৩ ফেব্রুয়ারি তাদের সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। সময় তিনি নিজে লেখা বিভীষিকাময় আয়নাঘর এবং তার বাবা গোলাম আজমের লেখা আত্মজীবনী জীবনে যা দেখলাম ৯ খণ্ড রাষ্ট্রপতিকে উপহার দিয়েছেন। বিষয়টি নিজের ফেসবুক পোস্টে পোস্ট করেছেন আমান আজমি। তিনি বলেন, রাষ্ট্রপতি খুব আগ্রহ সহকারে উপহার গ্রহণ করেছেন এবং উল্টে পাল্টে দেখলেন। ওনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই বলে জানিয়েছেন আমান আজমি। উল্লেখ্য, আমান আজমি দীর্ঘদিন আয়নাঘরে বন্দী ছিলেন এবং শেখ হাসিনার সময় তার উপর অনেক জুলুম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন যে আয়নাঘরে বন্দী ছিলেন, আয়নাঘর থেকে যখন ৫ই আগস্টে হাসিনার পতন হলো তখনই তিনি আয়নাঘর থেকে মুক্ত হতে পারলেন এবং তিনি জনগণের সামনে এসে কথা বলতে পারছেন। এজন্য তিনি বাংলাদেশের জনগণকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আমরা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম একটি ভালো সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচনটি সুষ্ঠুভাবে করার ঘোষণা দিয়েছেন তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ধন্যবাদ জানিয়েছে তারা এবং সে অনুযায়ী তারা কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা সুষ্ঠুভাবে বাংলাদেশের দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছে আমিন আজমি। প্রতারক চক্রের ফোন কলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান।
বিভিন্ন প্রার্থীদেরকে নির্বাচন কমিশন এখন থেকে জানিয়েছে তারা যেন কোনো প্রতারকের ফোন কলে সাড়া না দেয়, কারণ প্রতারকরা নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। সেজন্য এই প্রতারকদের কাছ থেকে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতারকরা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আসলে নানাভাবে অপকর্ম করার চেষ্টা করছে। এই অপকর্মগুলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে এই ধরনের অপকর্মগুলো যারাই করার চেষ্টা করছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যত বড়ই অপরাধী আসুক না কেন তাদের সবাইকে আইন ফেস করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে আজ এসব বিষয় স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ইসির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে হোক, সে অনুযায়ী আমরা যার যা জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করছি, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে প্রার্থীদেরকে বিভিন্ন ফোন কল দিয়ে তারপর নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে। কাউকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এমনকি কারো ব্যাপার নিয়ে নেতিবাচক বিষয়গুলো অনলাইনে তারা শেয়ার করার চেষ্টা করছে। সেখান থেকে আমরা বলতে চাই যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বেনামি কেউ যদি কল করে তারপর নানাভাবে সমস্যা সৃষ্টির চেষ্টা করে তাহলে আপনারা অবশ্যই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং আশা করছি এই সব বিষয়গুলো নিয়ে সবার মধ্যে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়গুলোকে খুবই সেনসিটিভ ভাবে দেখবেন বলে মনে করে নির্বাচন কমিশন তাই ইসির পক্ষ থেকে আজ এমন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।